নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে। কলকাতার গঙ্গার তীর লোকে লোকারণ্য, তাদের সংযত ও সুশৃঙ্খল রাখার ভার নিয়েছে শ্বেতাঙ্গ ফৌজি বাহিনী। স্বাস্থ্যবান অশ্বপৃষ্ঠে আরুর গোড়া সৈনিকদের অঙ্গে নতুন উর্দি, তাদের কৃতিত্বের মেডেলগুলি সদ্য মার্জিত হয়ে ঝকঝক করছে। প্রিন্সেপ ঘাটে এসে থেমেছে বিশাল এক রাজকীয় রণতরী। নতুন ভাইসরয় আজ ব্রিটিশ ভারতের রাজধানীতে পদার্পণ করবেন। তাকে স্বাগত জানাবার জন্য উচ্চপদস্থ কর্মচারীরা সারিবদ্ধভাবে দণ্ডায়মান। তাদের সকলের মুখমণ্ডলে কৌতূহলের চিহ্ন পরিস্ফুট। নতুন ভাইসরয় হিসেবে যিনি আসছেন তিনি রাজনীতি জগতে প্রায় অপরিচিত। সমগ্র ব্রিটিশ রাজত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক পদটি কে পাবেন তা নিয়ে অনেক দিন ধরে জল্পনা কল্পনা চললেও প্রার্থীও থাকেন ইংল্যান্ডের সর্বোচ্চ সমাজের বেশ কয়েকজন। কিন্তু এবার এক বিচিত্র পরিস্থিতির মধ্যে ভাইসরয় হয়ে আসছেন একজন আইরিশম্যান। এই লর্ড নাশের নাম কলকাতার শ্বেতাঙ্গরা প্রায় কেউই শোনেনি। প্রধানমন্ত্রী ডিসরেলি যখন লর্ড নাশকে এই সর্বোচ্চ চাকুরিটিতে নিয়োগ করলেন তখন প্রচুর সমালোচনার ঝড় উঠেছিল, কিন্তু ডিসরেলি অটল। লর্ড নাশ জাহাজযোগে যাত্রা করলেন ভারতের উদ্দেশ্যে। মধ্যপথে পৌঁছতেই এক নাটকীয় ঘটনা ঘটল। পার্লামেন্টে পতন হলো ডিসরেলি দলের। প্রধানমন্ত্রী হলেন গ্ল্যাডস্টোন। ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেলের পদে প্রধানমন্ত্রী নিজের পছন্দের লোক না রাখলে চলে না। ডিসরেলি গ্ল্যাডস্টোনের রেষারেষি বহু বিদিত। ভারতের ভাইসরয় হিসেবে গ্ল্যাডস্টোন নিজের লোক বসাবেন সেটাই স্বাভাবিক, কিন্তু মধ্যপথ থেকে মনোনীত প্রার্থীকে ফিরিয়ে আনা সাম্রাজ্য শাসনের পক্ষে সম্মানহানিকর। মহারানী ভিক্টোরিয়ারও সেরকম অভিপ্রায় নয়, তাই গ্ল্যাডস্টোন আপত্তি জানালেন না। এই লর্ড নাশ কিছুদিন আগে মেয়র আর্লড্রম পাওয়ায় এখন লর্ড মেয়ো নামে পরিচিত। তোপধ্বনি শুরু হবার পর লর্ড মেয়ো জাহাজ থেকে নেমে স্থলে পা দিলেন। তাকে প্রথম দর্শনে সমবেত দর্শকদের মধ্যে থেকে প্রশস্তিসূচক শব্দ উত্থিত হলো। এমন সুপুরুষ কদাচিৎ দেখা যায়। স্বাস্থ্য ও সৌন্দর্যের এমন সমন্বয় বা কজনের হয়? তার শরীরে তেজ, দীপ্তি ও শ্রী একসঙ্গে মিশে আছে। প্রিন্সেপ ঘাট থেকে লাটভবন পর্যন্ত সামান্য পথটুকু তিনি পদব্রজেই গেলেন। প্রজাদের অভিভূত করার জন্য বড়লাটের প্রথম আগমন উপলক্ষে প্রচুর জাঁকজমকের ব্যবস্থা থাকে। পথের দুপাশে শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান হাইল্যান্ডার পোশাক পরিহিত বাদকরা শুরু করে ঐকতান। অস্ত্র ঐশ্বর্যের প্রদর্শনী হয়। এই স্বল্প পথ পার হতে লর্ড মেয়র অনেক সময় লাগলো। প্রথা অনুযায়ী লাটভবনের সামনে সিঁড়ির সর্বোচ্চ ধাপে দাঁড়িয়ে আছেন বিদায়ী ভাইসরয় জন লরেন্স। তার অঙ্গে আজ বড়লাটের সম্পূর্ণ পোশাক, পদক, তারকায় বক্ষস্থল প্রায় আবৃত। মধ্যবয়স্ক জন লরেন্সের মুখখানি ক্লান্ত, দেখলেই বোঝা যায় তার স্বাস্থ্য ভঙ্গ হয়েছে। তাকে বিদায় নিতে হচ্ছে সগৌরবে নয়, ভগ্ন মনোরথে। ভারতের বহু যুদ্ধের বীর সেনানী জন লরেন্স ভাইসরয় হিসেবে তেমন সার্থক হতে পারেননি। কলকাতা শহরটিকে তিনি পছন্দ করতে পারেননি। কলকাতার কর্মচারীরাও পছন্দ করেনি তাকে। রণক্ষেত্রে হুকুম জারি করতে যিনি অভ্যস্ত, অসংখ্য ফাইলের লাল ফিতের বন্ধনে বাধা পড়ে তিনি ছটফট করেছেন। তরবারি ছেড়ে শাসকের কলম ধরলে যে কোনো নির্দেশ জারি করবার আগে তাকে অধীনস্থ কর্মচারীদের সূক্ষ্ম কূট যুক্তিজালের সম্মুখীন হতে হয়। তাছাড়া তিনি সর্বক্ষণ লাট সাহেবের মতন কেতাদুরস্ত থাকতে পারেন না। কলকাতার গরম অসহ্য হলে যখন তখন কোট, ওয়েস্টকোট, কলার, টাই খুলে ফেলেন। এমনকি জুতোর বদলে চটি পরে বেড়ান। মাঝে মাঝে দেশীয় লোকদের সঙ্গে হিন্দুস্তানি ভাষায় কথা বলেন। কোনো বড়লাটের পক্ষে এরকম ব্যবহার তো অকল্পনীয়। তিনি প্রথম প্রতি গ্রীষ্মে কলকাতা থেকে রাজধানী সিমলা পাহাড়ে সরিয়ে নিয়ে গেলেন। তাতেও সিভিলিয়ানদের খুশি করতে পারেননি। কখনো কখনো তার কথাবার্তায় নেটিভদের প্রতি
সহানুভূতি প্রকাশ করেন বলে আড়ালে তিনি তার স্বজাতীয়দের উপহাসের পার্থক্য। আর সম্পূর্ণ ধরাছড়াপুরের আড়ষ্ট ক্লান্তভাবে তিনি দাঁড়িয়ে বড়লাট হিসেবে শেষ কর্তব্য পালনের জন্য প্রস্তুত। লর্ড মেয়ো পরিধান করে আছেন সরল সকালের পোশাক। এই সুদর্শন পুরুষটি প্রফুল্ল বদনে উঠে এলেন সিঁড়ি দিয়ে। তোপধ্বনি তখনও চলছে। নতুন ভাইসরয়ের আগমনের কারণে আজ গঙ্গায় সব রকম নৌকো ও জাহাজ চলাচল বন্ধ। নদীর মধ্যেখানে সারি সারি যুদ্ধজাহাজ ঘাটগুলি ঘিরে রেখেছে। নবীন কুমারের বজরা এর মধ্যে এসে বড়ই অসুবিধায় পড়ে গেল। উজানের টানে বজরাটি চলে এসেছে চাঁদপাল ঘাটের দিকে, কিন্তু এখন কূলে বজরা ভেরাবার কোনো উপায় নেই। নবীন কুমার গুরুতর রকমের অসুস্থ। যত শীঘ্র সম্ভব তার সুচিকিৎসার প্রয়োজন। বজরার ছাদের উপর দাঁড়িয়ে দুলালচন্দ্র একেবারে দাপাদাপি করতে লাগলো, কিন্তু গোরা সিপাহীদের সে কীভাবেই বা বোঝাবে। এখন ভাটা ঠেলে বজরা ফিরিয়ে নিয়ে যাওয়ার তো সম্ভব নয়। বজরার মধ্যে ছোট কামরায় নবীন কুমার নিদ্রিত। শিয়রের কাছে বসে আছে ভুজঙ্গধর। নবীন কুমারের বক্ষের ক্ষতস্থানে মস্ত বড় ব্যান্ডেজ বাঁধা। ভুজঙ্গধর সেই সাংঘাতিক ঘটনার পর অনতি বিলম্বেই ধানকুড়ি গ্রামের এক প্রবীণ কবিরাজকে দিয়ে নবীন কুমারের ক্ষতস্থানের ওষুধ প্রয়োগ করে বেঁধে দিয়েছে এবং আর কোনো ঝুঁকি না নিয়ে অতিরিক্ত দাড়িমাঝি নিয়ে বজরা চালিয়েছে ঝড়ের বেগে কলকাতার দিকে। মাঝে মাঝেই নবীন কুমারের ব্যান্ডেজে সাদা কাপড় ভিজে যাচ্ছে লাল রঙের। ঘুমের মধ্যে এক আধবার পার্শ্ব পরিবর্তন করলেই নতুনভাবে রক্তক্ষরণ হয়। এর মধ্যে দুবার মাত্র জ্ঞান ফিরেছিল নবীন কুমারের। মানুষের কোলাহল, ব্যান্ড বাদ্য এবং তোপের প্রচণ্ড গর্জনেও নবীন কুমারের নিদ্রা ভঙ্গ হচ্ছে না দেখে ভুজঙ্গধর শঙ্কিত হয়ে উঠল। নিজের কাছে সে একটি ছোট কাঠের ফ্রেমে বাঁধানো দর্পণ রেখে দিয়েছে। এখন সেই দর্পণটি অতি সাবধানে নিয়ে এলো নবীন কুমারের নাসিকার কাছে। একটু পরে সে আয়নার কাজ একটু ঝাপসা হতে দেখে ভুজঙ্গধর স্বস্তির নিঃশ্বাস ফেলল। নদীতে প্রহরী মুক্ত হওয়ার পর নবীন কুমারকে নামানো হলো বজরা থেকে। তারপর একটি পালকিতে শুইয়ে দেওয়ার পর ভুজঙ্গধর পালকি বাহকদের নির্দেশ দিল যে তাদের প্রত্যেককে একসঙ্গে পা মেপে মেপে চলতে হবে ধীরে ধীরে, কোনো ক্রমে যেন পালকি না দোলে। দুলাল আর সে রইল পালকির দুপাশে। জোড়াসাঁকোর সিংহসদনে পৌঁছতে পৌঁছতে তাদের দ্বিপ্রহর পার হয়ে গেল। গঙ্গানয়ন তখন গৃহে নেই। লোকে ছুটল তাকে সংবাদ দিতে। দুলাল তার মধ্যেই প্রায় সবলে ধরে নিয়ে এলো ডাক্তার সূর্যকুমার গরিব চক্রবর্তীকে। তিনি কিছুদিন যাবৎ এ বাড়ির গৃহ চিকিৎসক। তিনি সদ্য তখন মধ্যাহ্ন ভোজনে বসেছিলেন। দুলালের তাড়নায় আহার অসমাপ্ত রেখে তাকে ছুটে আসতে হলো। ব্যান্ডেজ খুলে ক্ষতস্থান দেখে ডাক্তার সাহেব বলে উঠলেন, মাই গড, কোন ক্যানিবালের পাল্লায় পড়েছিলেন ইনি? মানুষ কখনো মানুষের মাংস খায়? এতখানি কামড়ে নিতে পারে? তারপরে তিনি ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, উন্ডের উপর এত সব ধুলোবালি কেন? হট ওয়াটারে কটন ভিজিয়ে পরিষ্কার করে দেবার বুদ্ধিও কারো হেডে আসেনি? ভুজঙ্গধর কাচুমাচু ভাবে বলল, আগে তা দেয়া হইয়াছে। এক কবিরাজ মশাই ঔষধ লাগাইয়া দিচ্ছেন। সূর্যকুমার বললেন, ওষুধ না রাবিশ? দোজ কোয়াক্স। একেই বলে অ্যাডিং ইনসাল্ট টু দি ইনজুরি। এর ফলে কত কমপ্লিকেশন দেখা দিতে পারে। কবিরাজদের একেবারেই পছন্দ করেন না সূর্যকুমার গরিব চক্রবর্তী। তিনি দ্রুত হাতে ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলেন। ডাক্তার আসবার আগে পর্যন্ত সরোজিনী ও কুসুম কুমারী এই পক্ষে ছিল। যে কোনো বিপদের সম্মুখীন হলে সরোজিনী ভিতরি বিহলা হওয়া ও কান্না ছাড়া আর কিছু জানে না। এখন তারা অপেক্ষা করছে পার্শ্ববর্তী ঘরে। ডাক্তার সাহেবের মুখে ইংরেজি তর্জন গর্জন শুনে সরোজিনী আরো ভয় পেয়ে কান্না শুরু করে দিল। সরোজিনী বাইরে কোনো লোকের সামনেই যায় না, তাদের সঙ্গে কথাও বলে না। কুসুম কুমারী এতটা পর্দা মানে না। সে এগিয়ে এসে দোরের বাইরে দাঁড়িয়ে বলল, দুলাল, ডাক্তারবাবুকে ভালো করে জিজ্ঞেস কর কতখানি ক্ষতি হয়েছে। কোনো সাহেব ডাক্তারকে ডাকতে হবে কিনা। ডাক্তার বললেন, ভয়ের তো কিছু নেই। আউটওয়ার্ড ইনজুরি, কদিনে শুকিয়ে যাবে। ইউ ক্যান কল এ ইউরোপিয়ান ডক্টরস।
কিন্তু আমি তার কোনো প্রয়োজন দেখি না। কুসুম কুমারী আবার বলল, দুলাল, তুই ডাক্তারবাবুকে বলেছিস যে কামড়েছে সে একটা বদ্ধ পাগল? ডাক্তার উত্তর দিলেন, পাগল না হলে কোনো সেইন লোক কি কোনো মানুষকে এমনভাবে বাইট করে? ওহে, তোমার গিন্নিবাদের জানিয়ে দাও, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার সাহেব ক্ষত পরিষ্কার করলে মলমের প্রলেপ লাগিয়ে পটু হাতে নতুন ব্যান্ডেজ বেঁধে দিলেন। তারপর অন্য ওষুধপত্রের নির্দেশ দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, ফ্রেশ ব্লিডিং যদি হয় দেন অ্যান্ড দেয়ার আমায় কল দেবে, নচেত আমি কাল সকালেই নিজেই আবার আসবো। ডাক্তার চলে যাওয়ার পর দুলাল বাইরের অন্যান্য লোকদের ঘর ছেড়ে দিতে বলল। সঙ্গে সঙ্গে সরোজিনী, কুসুম কুমারী ও অন্য কয়েকজন আত্মীয় রমণী এসে ঘরে ঢুকল। এই সময় জুতো মশমশিয়ে ডাক্তার সূর্যকুমার গুডির চক্রবর্তী ফিরে এসে দাঁড়ালেন দ্বারের কাছে। মহিলারা পালাবার পথ পায় না, যে যার দেয়ালের দিকে মুখ ফিরিয়ে এক গলা ঘুমটা টেনে দিল। শুধু কুসুম কুমারী স্থানচ্যুতা হলেন না, চোখ নামালো মাটির দিকে। ডাক্তার সাহেব বলল, একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি ফিরে এসেছি। ইউ মাস্ট নট ডিস্টার্ব দি পেশেন্ট। এখানে শোরগোল করবেন না, শুধু একজন দুজন থাকুন, যাতে জ্ঞান ফিরলে পেশেন্ট হঠাৎ উঠে না বসতে চায়। ইংল্যান্ডের রমণীরা এরকম সময়ে বেশি কম্পোস্ট, ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দেয়। এবারে রইল শুধু সরোজিনী ও কুসুম কুমারী। একটুক্ষণ থেকে থেকে ফুপিয়ে কেঁদে উঠছে সরোজিনী। কুসুম কুমারী তার পিঠে হাত দিয়ে বলতে লাগলো, বলো, কাঁদিস না বোনটি, মিছিমিছি কান্না যে অলক্ষণে, ডাক্তারবাবু তো বললেন ভয়ের কিচ্ছু নেই। সরোজিনী বস্তু সজল মুখখানে তুলে বলল, ও দিদি, মানুষের দাঁতে যে সাংঘাতিক বিষ। কুসুম কুমারী বলল, কে বললো তোকে? সরোজিনী বলল, হ্যাঁ আমি জানি, পাগলে যদি কাউকে কামড়ায় তাহলে সেও পাগল হয়ে যায়। আমার বাপের বাড়িতে একবার এমন হয়েছিল। নিজের অজ্ঞাতসারে কুসুম কুমারী নিজের বাম স্কন্ধে হাত রাখল। মানুষে কামড়ায়? এমনকি কোনো পাগল কামড়ালেও যে তেমন কোনো ক্ষতি হয় না, তার জলজন্ত প্রমাণ তো সে নিজে। তার কাঁধে এখনো দাগ আছে। কিন্তু সে ঘটনার উল্লেখ না করে সে আস্তে আস্তে বলল, না রে, ওসব ভুয়ো কথা। তেমন কিছু ভয় থাকলে ডাক্তারবাবু বলতেন না। সরোজিনী দুদিকে মাথা নেড়ে বলল, বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই। ও দিদি, ভাসুর ঠাকুর কখন আসবেন? আমার বুকের মধ্যে এমন ধরফর করছে, আমি যে আর বসে থাকতে পারছি না। গঙ্গানানের সঙ্গে যোগাযোগ করতে দেরি হলো। গঙ্গানারায়ণ নিজেদের কোম্পানির হৌসে বেরিয়েছিল। সেখানে গৌরদাস বসাকের কাছ থেকে একটি চিঠি পেয়ে সে চলে গেছে স্পেন্সেস হোটেলে। বিলাত থেকে ফেরবার পর মধুসূদন প্রায় 2 বৎসর কেটে গেছে এই হোটেলে। এই ব্যয়বহুল স্থান ছেড়ে কোনো ভদ্রপল্লীতে বাসা ভাড়া করে থাকবার জন্য বন্ধু ও শুভার্থীরা অনেকেই পীড়াপিড়ি করেছিলেন, কিন্তু মধুসূদন কর্ণপাত করেননি। সাহেবগণের সঙ্গে পাল্লা দিয়ে ব্যারিস্টারি করতে গেলে সাহেবী চালচলন রক্ষা করতেই হবে। মধুসূদনের ভাষায় এটাই বামন পাড়া। স্ত্রীকে বিলাতেই রেখে এসেছেন, পুত্র কন্যাদের শিক্ষাও চলছে সেখানে। প্রতি মাসে যেখানে অর্থ প্রেরণ করা এবং স্পেন্সেস হোটেলে নিজের খরচ চালানো কয়েক মাসের মধ্যেই মধুসূদনের পক্ষে দুঃসাধ্য হয়ে এলো। ব্যারিস্টার মাইকেল MS ড্যাড যত খ্যাতনামা তত উপার্জনক্ষম নন। তার কণ্ঠস্বর ভাঙা ভাঙা বলে আদালতে তার স্পিচ অতটা মর্মস্পর্শী নাটকীয় হয় না। মাঝে মধ্যে তিনি বিচারকদের তীর্যক বিদ্রুপ করতে ছাড়েন না। নিয়মিত আদালতে যাওয়াই হয়ে ওঠে না। মক্কেলদের সঙ্গে ব্রিফ নিয়ে আলোচনা করার বদলে বান্ধব সংসর্গে মজলিস করাই তার বেশি পছন্দ। অর্থের সাংঘাতিক টানাটানি থাকলেও কোনো পরিচিত ব্যক্তি মামলা নিয়ে এলে, এমনকি কোনো বন্ধু সুপারিশ নিয়ে এলে মধুসূদন তাদের মামলায় ফি নিতে চান না। তারা নেহাত জেদাজেদি করলে বলেন, ঠিক আছে, তাহলে 1 বোতল বারব্রান্ডি, 8 ডজন বিয়ার আর 100 খানেক মালদার ল্যাংড়া আম পাঠিও। প্রবাসী নিরুপায় হয়ে যার কাছে বারবার হাত পেতেছেন, স্বদেশে এসেও চরম আর্থিক বিপর্যয়ের সময় সে বিদ্যাসাগরের কাছে আবার ঋণ চাইতে শুরু করলেন। বিদ্যাসাগরেরও একেবারে নাজেহাল অবস্থা। তিনি অন্যের
মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে মধুকে টাকা পাঠিয়েছে। এখন সেই সব মহাজনরা তাকে ঋণ শোধের জন্য বারবার তাগিদ দিয়ে মামলার হুমকি দিচ্ছে। এবার বিদ্যাসাগর কঠোর হলেন। মধুসূদনের বর্তমান জীবনযাপন পদ্ধতি তার পছন্দ হওয়ার কথা নয়, বিশেষত এজন্য তিনি কেন অর্থের যোগান দিয়ে যাবে। মধুসূদন ব্যারিস্টারিতেও সার্থক হতে পারছেন না। এদিকে তার পবিত্র শক্তিও উধার। এটা সেটা লেখবার চেষ্টা করছেন, কোনোটাই দানা বাঁধে না। ভেতরে ভেতরে দারুণ অস্থিরতা, এবং তার নিবৃত্ত করার একমাত্র উপায় সুরাপান। বিলাতে অর্থ প্রেরণ অনিয়মিত হয়ে যাওয়ায় হেনরিয়েটার দারুণ দুর্বিপাকে পড়েছে। পুত্র কন্যারা আবার অনাহারের সম্মুখীন। এই অবস্থায় হেনরিয়েটা আবার কলকাতায় স্বামীর সন্নিধানে ফিরে আসার সংকল্প নিল। নিজে এসে চেষ্টা করতে লাগলো কোনো জাহাজ কোম্পানির কাছে সস্তায় প্রত্যাগমনের টিকিট পাওয়ার জন্য। এই সংবাদ পেয়ে মধুসূদন আরও অস্থির। স্ত্রী পুত্র কন্যাদের জন্য তিনি যোগ্য সমাদর দিতে পারবেন? কেমনভাবে সংসার চালাবেন? এই চিন্তায় চিন্তায় মধুসূদনের মদ্যপানের পরিমাণ আরও বর্ধিত হলো। বন্ধুরা সকলে মধুর বর্তমান অবস্থার জন্য উৎকণ্ঠিত। এরকমভাবে চললে মধু আর কতদিন বাঁচবে? তার শরীর অসম্ভব স্থূল হয়ে গেছে, কথাবার্তা সর্বক্ষণ জড়ানো। পানের মতন আহারের প্রতিও মধুসূদনের খুব ঝোঁক হয়েছে ইদানিং। হোটেলে 6 কোর্সের কমে আহার করেন না। কখনো কখনো বিলাতি খাদ্যে অরুচি হলে কোনো বন্ধুর গৃহে গিয়ে শুক্তো, চচ্চড়ি, কুমড়োর ছক্কা খাবার জন্য বায়না করেন। এক একদিন হোটেলের খানসামাকেও বলেন কোনো দিশিপদ রন্ধন করতে। একদিন তার মুগের ডাল খাবার শখ হলো। খানসামাকে হুকুম দিলেন মুগের ডাল বানাতে। হোটেলের পাকশাল থেকে খানসামা পোর্সিলিনের পিরিচে যে তরল পদার্থটি নিয়ে এলো, সেটি মুখ দিয়েই মধুসূদন থুতু করে উঠল। এর নাম মুগের ডাল? তৎক্ষণাৎ চিঠি দিয়ে এক আদ্দালিকে পাঠালেন খিদিরপুরে এক বন্ধুর বাড়িতে। তার আজই মুগের ডাল চায়। কিন্তু বাঙালি বাড়ির বাটি গামলার মতন কোনো পাত্রে তুচ্ছ কোনো দেশি খাবার তো স্পেন্সেস হোটেলে ঢোকানো চলবে না। তাই মধুসূদন আদ্দালির হাতে পাঠিয়ে দিলেন একটি খালি মদের বোতল। সেই বোতলে ভরে এলো মুগের ডাল, এবং মদ্যপানের ভঙ্গিতে সরাসরি বোতলে চুমুক দিয়ে সেই ডাল খেয়ে মধুসূদন তৃপ্তির সঙ্গে বললেন, আহ! মধুসূদনের এই উদ্দাম মদ্যপান কিছুটা রহিত করতে না পারলে তাকে আর বাঁচানো যাবে না। তার বন্ধুরা অনেকে এই জন্য দুশ্চিন্তাগ্রস্ত। মধুর কাণ্ডজ্ঞান পর্যন্ত চলে গেছে। নইলে সে মাননীয় বিদ্যাসাগর মশাইয়ের কাছে সাক্ষাৎ করতে যাবার আগে চিঠি লিখে অনুরোধ জানায় 1 বোতল মদ সংগ্রহ করে রাখবে। কার্যসূত্রে গৌরদাসকে বাইরে থাকতে হয়, তাই সে গঙ্গানারায়ণকে অনুরোধ করেছে মধুর খবরাখবর নিতে। সেজন্য গঙ্গানারায়ণ আজই এসেছে। আজও মধুসূদন আদালতে যাননি। একটি ড্রেসিং গাউন আলুথালুভাবে অঙ্গে জড়ানো, কক্ষটি উগ্র তামাকের গন্ধে ভরপুর। আগে মধুসূদন শখ করে শুধু সিগারেট টানতেন, এখন তিনি আলগোলাতেও ধূমপান করেন। মধুসূদনের হাতে 2টি কাঁচা লঙ্কা। তাদের ডগা ভেঙে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বড় জিভ বের করে তাতে ওই ভাঙা লঙ্কা 2টি ঘষছেন। গঙ্গানারায়ণের দিকে ফিরে মধুসূদন বললেন, গঙ্গা, মাই ডিয়ার বয়, এই লঙ্কা একটু চেখে দেখ তো ঝাল আছে কিনা। আই কান্ট ফিলিং এনিথিং। গঙ্গানারায়ণের 2 চোখে গভীর বিস্ময়। মধুসূদনের কথা শুনে সে প্রায় আঁতকে উঠে বলল, ওরে বাপরে, কাঁচা লঙ্কা? আমি জন্মে কখনো খাইনি। মধুসূদন ঈশ্বর হেসে বলল, আমরা যশুরে বাঙাল, আমরা খুব ঝাল খেতে পারি, কিন্তু এখন আর জিভে কোনো সার নেই। যত লঙ্কায় খুশি ঝাল লাগে না, জিভের আর দোষ কি? মধু, তুই কেন এমন সর্বনাশ করছিস? ডোন্ট সারমোনাইজ মাই ডিয়ার, তুই এসেছিস, আজ সেলিব্রেট করা যায়। বয়, পেগ লাগাও। না 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 মধু, এই ভর দুপুরবেলা তুই আবার শুরু করিস না। ও, তুই তো আবার নিরামিষী। তাহলে আমিই খাই, না খেলে আমার শরীরটা কেমন রসমস করে। মধু, আমি সারমন দিচ্ছি না, কিন্তু এই কথা তো আমরা বলবোই যে তুই এত খরচপত্র করে বিলেত থেকে ব্যারিস্টার হয়ে এলি,
এবার কোথায় বেশ গুছিয়ে বসবি, মন দিয়ে প্র্যাকটিস করবি, তা না এই হোটেলের ছন্ন ছাড়ার মতন। গুছিয়ে বসা আর আমার হলো না এই জীবনে। একটু থেমে মধুসূদন দুঃখিত কণ্ঠে আবার বলল, সবাই এসে বলে কেন আমি মন দিয়ে প্র্যাকটিস করছি, কেউ তো বলে না কেন আমি আর কাব্য রচনা করছি না। না না, সেটাও তো আমাদের প্রশ্ন। মেঘনাদের মতন আরেকখানা মহাকাব্য তুই কেন শুরু করছিস না? দেশবাসী তোর কাছ থেকে আরো অনেক কিছু প্রত্যাশা করে। আই এম ফিনিশড গঙ্গা, দ্য মিউজ হ্যাজ লেফট মি। আমার আর লেখার ক্ষমতা নেই। আমার পক্ষে এখন বাঁচা মরার সমান। বিষ খেতে ভয় পায়, তাই এটে খাচ্ছি। আরো কিছুক্ষণ বসে গঙ্গানয়ন নানা রকম কথা বলেও মধুসূদনকে নিবৃত্ত করতে পারল না। মধুসূদন তো শিশু নন যে তাকে অন্যের কথা শুনে চলতে হবে। তার নেশার উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। প্রায় হাহাকারের মতন তিনি বারবার বলতে লাগলেন, দি নিউজ হ্যাজ লেফট মি। ভারাক্রান্ত মন নিয়ে গঙ্গানয়ন হোটেলের বাইরে এসে দেখল তার জুড়ি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন দুর্যোধন গোমস্তা। নানা সূত্র থেকে সে গঙ্গানয়নের সন্ধান পেয়ে এখানে এসেও সাহস করে সাহেবী হোটেলের ভেতরে প্রবেশ করতে পারেনি। সংবাদ পাওয়া মাত্র গঙ্গানয়ন বাড়ির দিকে ছুটল। নবীন কুমারকে তখনও নিদ্রাভিভূত দেখে সে দুলাল ও ভুজঙ্গধরের কাছ থেকে একাধিকবার শুনল সম্পূর্ণ ঘটনার বিবরণ। তারপরে সে আবার বেরিয়ে গেল পরপর ওই শহরের অ্যালোপ্যাথিক, কবিরাজি ও হোমিওপ্যাথিক প্রধান 3 চিকিৎসকের কাছে। 3 বিশেষজ্ঞের পরামর্শ নিল। একমাত্র কবিরাজ ব্যতীত বাকি দুজন তেমন বিপজ্জনক মনে করলেন না। তারা সকলেই ক্ষতস্থান স্বচক্ষে পরীক্ষা করতে চান। তারপর গঙ্গানয়ন গেল ডক্টর সূর্যকুমার গুলির চক্রবর্তীর কাছে। সূর্যকুমার জেদি পুরুষ। তিনি বললেন, গঙ্গানয়নের ইচ্ছে হলে সে যত খুশি বিশেষজ্ঞ দেখাতে পারে, কিন্তু অন্য কেউ চিকিৎসা করলে তিনি আর ভাগ নেবেন না। সূর্যকুমারের দৃঢ় বিশ্বাস তিনি একাই সারিয়ে তুলতে পারবেন। গঙ্গানয়ন ফাপড়ে পড়ে গেল। সূর্যকুমারও বিশেষ খ্যাতিসম্পন্ন চিকিৎসক এবং পারিবারিক সুভার্তি, তার কথা অগ্রাহ্য করা চলে না। সুতরাং অন্তত আরেকটা দিন অপেক্ষা করতেই হবে। পরদিন সূর্যকুমার এসে দেখলেন নবীন কুমারের সম্পূর্ণ চেতনা ফিরে এসেছে। মুখখানি পাণ্ডু বর্ণ, কিন্তু চক্ষু দুটি উজ্জ্বল। নবীন কুমারের মাথায় সদ্য গজানো ঘাসের মতন 22 দিনের চুল। সূর্যকুমার এসে শুনলেন অতি প্রাতঃকালেই তার রোগী ক্ষুধার কথা জানিয়ে 1 বাটি দুগ্ধ পান করেছেন। শয্যার পাশে একটি চেয়ারে তিনি আসন গ্রহণ করবার পর নবীন কুমার পরিষ্কার কণ্ঠস্বরে বললেন, ডক্টর চক্রবর্তী, কেমন অবস্থা আমার? বাঁচব তো? সূর্যকুমার বললেন, মরবার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অন্তত আরো 50 বছর। নবীন কুমার ক্ষীণভাবে হাসল। তারপর বলল, কতখানি কামড়ে নিয়েছে? অনেকখানি। ডাক্তারবাবু নিজের ডান হাতের আঙুলগুলি দিয়ে একটি ক্ষুদ্র গোল তৈরি করে বললেন, এইটুখানি, দিস মাচ, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। নবীন কুমার হঠাৎ উঠে বসতে যেতেই ডাক্তারবাবু তাকে ধরে ফেলে বলে উঠলেন, আরে ওকি কোকি, আরে ওকি ওকি, এই বাঁধনগুলি একবার খুলুন তো, আমি একবার নিজের চোখে দেখব। এই কথায় সমস্বরে প্রতিবাদ করল গঙ্গানারায়ণ এবং সূর্যকুমার, কিন্তু নবীন কুমার কিছুতেই মানবে না। তার নিজের শরীরে কতখানি ক্ষতি হয়েছে তা সে নিজে না দেখে ছাড়বে না। সূর্যকুমার অনেক করে বোঝাবার চেষ্টা করলেন যে 2-3 দিনের মধ্যে ব্যান্ডেজ খোলা উচিত নয়, খুলতে গেলেও খুব ব্যথা লাগবে। কিন্তু নবীন কুমার নাছোড়বান্দা। এই মানুষটি যে কত জেদি তার প্রমাণ সূর্যকুমার আগে অনেকবার পেয়েছেন। সুতরাং শেষ পর্যন্ত তিনি ব্যান্ডেজ খুলতে বাধ্য হলেন। নবীন কুমারের দারুণ ব্যথা বোধ হচ্ছে নিশ্চয়ই, তবু সে মুখের একটা রেখাও কাঁপাল না। নবীন কুমারের বাঁ দিকের বুকে একটি মুষ্টি পরিমাণ বৃহৎ ক্ষত, আবার রক্তক্ষরণ শুরু হওয়ায় লাল রঙের মাংস হাঁ করে আছে। গঙ্গানয়ন অশ্রু সংবরণ করতে না পেরে ধরা গলায় বলে উঠল, ছোটকু, তুই কেন এমন উদ্গঙ্গা পাগলের কাছে গেলি? কেউ যায়? সে কথার উত্তর না দিয়ে নবীন কুমার বেশ কিছুক্ষণ নিমিষে চেয়ে রইল নিজের বুকের দিকে।
কথা, একেবারে সুপারফিশিয়াল ইনজুরি, পচন ধরেনি, ভয়ের কিছু নেই। আবার শুয়ে পড়ে চক্ষু মুদে নবীন কুমার বলল, ডক্টর চক্রবর্তী, আমায় তাড়াতাড়ি সারিয়ে তুলুন। আমায় এখন বেশি দিন শুয়ে থাকলে চলবে না, আমার অনেক কাজ। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন।